ইতিমধ্যেই দু এক জায়গায় আমি বলেছি নিয়ে যে সত্যি সুপ্রিম কোর্টের রায়টা রাজ্য সরকার কার্যকারী করবে আদতেও। আরেকটা বিষয় হলো যে এই যে বেকার ভাতা, এই বেকার ভাতাটাকে আমি কিভাবে বিশ্লেষণ করছি এটাও জানতে চেয়েছেন। তো একসাথে কিছু ইউটিউবার, কিছু বেশ কয়েকজন আমার বন্ধু রিপোর্টার সমেত বিভিন্ন জেলার বেশ কয়েকজন পরিচিত আমার মানুষ যারা ফেসবুকে বহুদিন থেকে আমার সাথে যুক্ত বা এমনিই, তারা আমাকে এই দুটো বিষয়, ডিএ মামলা রায় অর্থাৎ রাজ্য সরকার ডিএ কে কার্যকারী করবে বলে আপনি মনে করেন, আর বেকার ভাতা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, ছোট্ট করে ভিডিও আমি আজকে করছি আপনাদের সাথে। একটু ক্লান্তই আছি আমি আজকে। তো আমি প্রথমে বলবো যে দেখুন, দীর্ঘ লড়াই ডিএর লড়াইটা কিন্তু আমি বলবো পশ্চিমবাংলার কর্মচারীদের যে আন্দোলন, সেই আন্দোলনে রীতিমতন রাষ্ট্রবিজ্ঞানের চর্চার বিষয় হতে পারে। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে রাষ্ট্রবিজ্ঞানের চর্চায় শ্রমিক আন্দোলন পড়ানো হয়, কৃষক আন্দোলন পড়ানো হয়, মহিলাদের নারীদের আন্দোলন পড়ানো হয়। ঠিক তেমনিভাবে পশ্চিমবাংলায় সরকারি কর্মচারীদের আন্দোলন যদি পড়াতে হয়, সিলেবাসে থাকে, তাহলে অবশ্যই ডিএ নিয়ে কর্মচারী ইউনিয়ন যে লড়াইটা করল, সংযুক্ত কর্মচারী সংগঠনের তরফ থেকে যে লড়াইটা হলো ভাস্কর ঘোষেরদের নেতৃত্বে, এই লড়াই কিন্তু খুব কঠিনতম লড়াই। যদিও আমি মনে করি এই লড়াই শেষ হয়নি। ভাস্কর ঘোষদের লড়াই অর্থাৎ কর্মচারীদের লড়াই দিয়ে পাওয়ার প্রশ্নে শেষ হয়নি। এ লড়াই মানে রাষ্ট্রবিজ্ঞানের চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং আগামী দিনে যদি সত্যি কোনো দিন পশ্চিমবাংলায় রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কর্মচারীদের ইউনিয়ন নিয়ে পড়াতে হয়, তাহলে অবশ্যই ভাস্কর ঘোষদের এই কর্মচারীদের যে দাবির লড়াই সেটা অবশ্যই থাকবে। দেখুন, রাজ্য সরকার কার্যত ডিনাই করেছিল যে আমরা মানি না, এবং এটা রাজ্য সরকার মানে এতটাই তাচ্ছিল্য করেছে, দিনের পর দিন অবজ্ঞা করেছে, একটার পর একটা কোর্টের রায় কর্মচারীদের পক্ষে গেছে যে হ্যাঁ, ডিএ আপনি যদি সরকারি কর্মচারী রাখেন তাহলে ডিএ আপনাকে দিতেই হবে। আইনগত অধিকার কোথাও বলেছে, সাংবিধানিক অধিকার কোথাও বলেছে। আজকে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত এটাকে আইনগত নৈতিক অধিকার মানে অর্থাৎ মানে লেজিটিমেসির জায়গা থেকেই দেখেছে, আইনগত অধিকারের জায়গা থেকে দেখেছে। এবং রাজ্য সরকারকে পরিষ্কার 2008 সাল থেকে রোপা আইনে যে বকেয়া বাকি আছে, 2008 সালের আইন থেকে 2019 সালে 2008 থেকে 2019 সাল পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া সেই সময় যারা চাকরি করতেন বা রিটায়ার্ড হয়েছেন তাদের বকেয়া পাওনা গণ্ডা কিন্তু মিটিয়ে দিতে হবে। এটা সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন, ফাইনাল রায় দিচ্ছেন। এবং এই রায় কি সত্যিই রাজ্য সরকার মানবে? না মানলে কোন কোন রাস্তা খোঁজার চেষ্টা করবে সেটাই আমি আলোচনা আপনাদের সামনে করব। দেখুন, রাজ্য সরকার এর দৃষ্টিভঙ্গি কর্মচারীদের প্রতি অত্যন্ত নিম্নমানের। তারা যখন এই ডিএর নিয়ে কথা বলেছেন তখন তাদেরকে বলা হয়েছে আপনারা কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না। তাদেরকে সবসময় একটা হেয় করে দেখানো হয়েছে। মিটিং মিছিল করলে পারমিশন পায়নি, হাইকোর্ট থেকে ভাস্কর ঘোষদের পারমিশন নিয়ে কর্মচারীদের দাবি দেওয়ার জন্য আন্দোলন করতে হয়েছিল। দীর্ঘ লড়াই, আইনি লড়াই, এত দীর্ঘ লড়াই মানে ভারতবর্ষের ইতিহাসে খুব কম গণ আন্দোলনে হয়েছে। এবং সুপ্রিম কোর্টও কি অজানা কারণে দিনের পর দিন এই মামলাটা ফেলে রেখেছিল, এবং শেষ পর্যন্ত যাই হোক একটা রায় হয়েছে, ইতিবাচক রায় হয়েছে। পরিষ্কার করে বলা হয়েছে যে 2008 সাল থেকে 2019 সালের মধ্যে বকেয়া পাওনা গণ্ডা যা আছে সরকারি কর্মচারীদের, সে তার 25% ইমিডিয়েটলি আপনাকে দিতে হবে। তারপরে একটি কমিটি তৈরি হবে, সেই কমিটিও সুপ্রিম কোর্ট তৈরি করে দিয়েছে। তারা রাজ্য সরকারের সাথে আলাপচারিতা করে তারা বিভিন্ন কিস্তিতে কিভাবে বাদবাকি 75% মেটানো যায় সেটা বলেছে। তার মধ্যে বকেয়া 75%, বাকি যে 75% তার প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে দিতেই হবে, দিয়ে তারপরে কোর্টকে সমস্তটাই জানাতে হবে। কোর্টের একটা মনিটর থাকবে। কিন্তু তারপরেও
একটা সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে সৌগত রায় সমেত একাধিক লোকের যে বক্তব্য উঠে এসছে তাতে কিন্তু পরিষ্কার, এবং রাজ্য সরকারের প্রধান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মুখ্য সচিবের নেতৃত্বে একটা কমিটি তৈরি করে ফেললেন ইমিডিয়েটলি টু রিভিউ দ্য অ্যাক্ট, টু রিভিউ দ্য অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট, এতে পরিষ্কার বোঝা যায় যে রাজ্য সরকার সময় কিনবে, রাজ্য সরকার ফন্দি খুঁজবে, রাজ্য সরকার যে কোনোভাবে এটা অ্যাভয়েড করবে। রাজ্য সরকারের সামনে কোনো পথ নেই, কারণে যে বিপুল পরিমাণে টাকা লাগবে সেই টাকা কিন্তু রাজ্য সরকারের ভাণ্ডারে নেই। রাজ্য সরকার গলা বাড়িয়ে বলে আমাদের আর্থিক অবস্থা ভালো, আমরা রাজ্যের আয় বেড়েছে, তাই আমরা বেশি করে লোন নিতে পারি, এই সব গল্প মানে স্টুডিওর জন্য যথেষ্ট। কিন্তু রাজ্য সরকারের অবস্থা এতটাই খারাপ যে বিভিন্ন দপ্তরের যে মিনিমাম প্রাপ্যগুলো, যেমন ধরুন পুর বিষয়ক দপ্তরের যে পুরসভায় যে টাকা দেয় সেই টাকা বহু বছর ধরে দিতে পারছে না। পঞ্চায়েতগুলোকে যে পরিমাণে টাকা স্টেট অর্থ কমিশনের মাধ্যমে অনুমোদন সুপারিশ অনুসারে পাওয়ার কথা পঞ্চায়েতগুলো পায় না। যে প্রাইমারি স্কুলগুলো কম্পোজিট জ্ঞান পাওয়ার কথা পায় না, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। যে বিশ্ববিদ্যালয়গুলো যে অনুদান পাওয়ার কথা সেগুলো পায় না, এগুলো বন্ধ হয়ে গেছে কার্যত, বা পেলেও সামান্যতম, বা কয়েকটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে একটু একটা অংশ পায়। ফলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা একেবারে ডিরেইলড হয়ে গেছে। ফলে এইরকম একটা অবস্থায় রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টের বার্ডেন বহন করা কার্যত অসম্ভব। মানে যদি সদিচ্ছাও থাকতো তাও পারতো না। আর এই রাজ্য সরকার যেটা চাইছে সেটা হলো ভোট কিনতে চাইছে। ফলে ভোট কেনার জন্য সে খেলা মেলাতে টাকা দিতে চাইছে, সে দুর্গাপুজোতে টাকা দিতে চাইছে, একের পর এক মন্দির তৈরি করতে চাইছে, অর্থাৎ যেগুলো অগ্রাধিকার নয় সেই বিষয়গুলোতে রাজ্য সরকার বারবার খরচ করতে আমরা দেখতে পাচ্ছি। ধরুন ক্লাবগুলোকে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিল, দুর্গাপুজোতে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দিল, একটার পর একটা মন্দির ট্যাক্স পেয়ারের টাকায় তৈরি করছে, খেলা মেলার জন্য বিপুল টাকা দিচ্ছে, পাড়ায় পাড়ায় সমাধানের নাম করে পিকনিকে নিয়ে চলে যাচ্ছে মানে গ্রামগঞ্জে বিভিন্ন এলাকার লোককে। তো এই তো মানে রাজ্য সরকারের অগ্রাধিকার। ফলে এইরকম একটা অবস্থাতে ভোট কেনার জন্য তাকে লক্ষ্মীর ভাণ্ডার সমেত বিভিন্ন প্রকল্পে, অর্থাৎ মানে যে প্রকল্পগুলোর মাধ্যমে ভোটারদেরকে ধরে ক্যাচ করে সেইগুলোতে টাকা দিতে হচ্ছে। ফলে রাজ্য সরকার চাইলেও তার মানে যদি দৃষ্টিকোণ না পরিবর্তন করে, তার অগ্রাধিকারের তালিকার পরিবর্তন না করে, খরচ কোনটাতে করব কোনটাতে করব না যদি ঠিক না করে, তাহলে এই রাজ্য সরকারের ভাণ্ডারে কোনো টাকা নেই যে সে সুপ্রিম কোর্টের আদেশটা ইমপ্লিমেন্ট করবে। ইতিমধ্যেই 7.5 লক্ষ কোটি টাকা মানে এসছিল যখন ক্ষমতায়, তখন 1,99,000 কোটি টাকার ঋণ ছিল। সেটাও একদম স্বাধীনতার পর থেকে বামফ্রন্টের 34 বছর ধরে কিমিউলেটিভ হিসাব নিয়ে। আর এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে প্রায় 7.5 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। একজন মানুষের জন্মালেই 50,000-এর উপর টাকা, প্রায় 76,000 কোটি টাকা কিন্তু এখন ঋণ নিতে হচ্ছে তাকে, ঋণ নিয়ে জন্মাচ্ছে একজন মানুষ। একটা শিশু যখন জন্মাচ্ছে পশ্চিমবাংলায় তখন সে বিপুল পরিমাণে ঋণ নিয়ে তাকে জন্মাতে হচ্ছে। এইরকম একটা বেহাল আর্থিক অবস্থা। তার মধ্যে রাজ্য সরকারের প্রতিনিয়ত ফন্দি খুঁজছে। দেখুন, প্রথম থেকে যদি দিয়ে কিছু কিছু করে দিয়ে দিত তাহলে কিছুটা বাদ থাকলেও মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ এত হতো না, সুপ্রিম কোর্টের রায় এইভাবে আসতো না। রাজ্য সরকার প্রথম থেকেই ধনুর্পণ যে দিয়ে দিব না, দিয়ে এটা হলো রাজ্য সরকারের মানে দান। রাজ্য সরকার যখন মনে করবে তখন শুধুমাত্র দিয়ে দেবে, এই ভাবনার থেকে রাজ্য সরকার দিনের পর দিন দিয়ে না দিয়ে ডিএ আটকে রেখেছিল। ডিএ আটকে রাখার ফলে যেটা হয়েছে, বিপুল পরিমাণে ডিএ কেন্দ্রের সাথে পার্থক্যই হয়ে গেছে 40%। আর পুরনো ডিএ যেগুলো 2008 থেকে 2019 সাল পর্যন্ত রোপা আইন অনুসারে যেটা দেওয়ার কথা সেটা দেয়নি। ফলে সব মিলে একটা বিপুল পরিমাণে ডিএ বকেয়া হয়ে রয়েছে। রাজ্য সরকার কি কি ফন্দি করছে, এক তো আজকের দিনে কমিটি তৈরি করে দিল, মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, সেই কমিটি রিভিউ করবে। আরে সুপ্রিম কোর্ট তো রায় দিয়েছে ইমিডিয়েটলি দেওয়ার জন্য, তা কিন্তু রাজ্য সরকার কি সুপ্রিম কোর্ট মানবে? আমার উত্তর না।
রাজ্য সরকার অতীতেও একাধিকবার নানা কৌশল অবলম্বন করে সুপ্রিম কোর্টকে কিন্তু ফাঁকি দিয়েছে বা সুপ্রিম কোর্টের কথা মানেনি। যেমন কিছুদিন আগেই আপনারা জানেন 2025 সালের সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন রায় দিয়েছিল যে আগে আপনারা 50% ডিএ দিয়ে কথা বলুন, কিন্তু তখন কিন্তু ডিএ দেওয়া হয়নি। আবার রাজ্য সরকার মানে আমার ধারণা যে সুপ্রিম কোর্টের কাছে বিশেষ অ্যাপিল করতে পারে। আমার ধারণা যে আইনি লড়াই রাজ্য সরকার আরও জারি করা যায় কিনা, আরও সুপ্রিম কোর্টে চালিয়ে যাওয়া যায় কিনা তার চেষ্টা করতে পারে। দুই হলো, যদি না চেষ্টা করা হয় তাহলে বলবে যে হুজুর এই যে এত সংখ্যক কর্মচারী, এদের ক্যালকুলেশন অর্থাৎ এদের এরিয়ার ক্যালকুলেশন করতে গিয়ে আমার সময় লাগবে হুজুর। অর্থাৎ এই যে কর্মচারী, এদের 2008 থেকে 2019 সাল পর্যন্ত এদের যে এরিয়ার আছে সেই এরিয়ারটা ক্যালকুলেশন বা হিসেব করতে হুজুর আমাদের প্রচুর সময় লাগবে হুজুর, আমাদের সময় দেওয়া হোক হুজুর। তারপরে বলবে হুজুর ইলেকশনের ডেট পড়ে গেছে। তারপরে বলবে হুজুর মানে এসআইআর এর কাজ চলছে এখন, ফলে আমাদের অফিসারদেরকে সবাইকে নিয়ে নিয়েছে। এসআইআর এর কাজ চলছে হুজুর, আমাদের সমস্ত আধিকারিকদের ইলেকশন কমিশন দুষ্টু লোক তারা নিয়ে নিয়েছে। ফলে হুজুর দুষ্টু লোক নিয়ে নিয়েছে, মানে অর্থাৎ ইলেকশন কমিশন দুষ্টু লোক তারা নিয়ে নিয়েছে। ফলে এরিয়ার কর্মচারীদের এরিয়ার কে নির্ধারণ করবে, কে ঠিক করবে, কে ক্যালকুলেশন করবে। শুধু হুজুর ইলেকশন এর দিন ঘোষণা হয়ে গেছে, কি করে দিব হুজুর। এরকম অসংখ্য একদিকে অ্যালিবাই চলবে, আরেকদিকে অবশ্যই সুপ্রিম কোর্টে কোনো ফন্দি মানে কোন ফন্দিতে এই আদেশকে আটকানো যায় তার চেষ্টা চলবে। ফলে তাহলে এখন প্রশ্ন যেটা হলো যে কর্মচারীদের এই দাবি দাওয়া পূরণের উপায় কি। ভাস্করবাবুদের পরিষ্কার করে বলতে চাই, রাস্তা আপনাদেরকে কিন্তু পথ দেখিয়েছে, যতটা রাস্তাই পথ দেখাবে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি রাস্তার লড়াইয়ে রাজ্য সরকারকে পরাজিত করতে পারেন তবেই কিন্তু আপনি ডিএ পাবেন, না হলে কিন্তু ডিএ পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ বলেই আমি মনে করি। মানে পূর্ণাঙ্গ ডিএ তো পাওয়ার সম্ভাবনা নেই বলেই আমি মনে করি। ফলে লড়াইটা আপনাকে রাস্তায় জারি রাখতে হবে। কেন দেরি হচ্ছে, কি জন্য দেরি হচ্ছে তা নিয়ে প্রতিনিয়ত যদি আপনি রাস্তার মধ্যে থাকতে পারেন, সরকারের উপর চাপ তৈরি করতে পারেন এবং সরকারকে বুঝিয়ে দিতে পারেন যে সরকারি কর্মচারীরা ভোট নিতে যাবে এবং আমরাই ঠিক করব, আমরা একটাও জাল ভোট দিতে দিব না, জাল ভোট না দিতে পারলে এই সরকার কিন্তু চাপে পড়ে যাবে। ফলে সেই কারণে আমি বলতে চাই যে ভাস্কর বাবুরা আপনারা উচ্ছ্বসিত হয়েছেন, আজকে আবির খেলেছেন, খুব ভালো, কিন্তু আপনারা দয়া করে মনে রাখবেন এই রাজ্য সরকার আপনাকে কিন্তু সহজ পথে দিয়ে বা সুপ্রিম কোর্টে আদেশ মান্যতা দেবে না। এই সরকার বহু আদেশ মান্যতা দেয়নি, এক্ষেত্রেও কিন্তু আপনি আবির খেলতে পারেন, কিন্তু আদেশ মান্যতা না দেওয়ার জন্য নানা ফন্দি প্রতিনিয়ত তৈরি করবে এবং সেটা আটকানোর চেষ্টা করবে। বহু দিন বঞ্চিত হয়েছেন আপনারা, বহু অপমানিত হয়েছেন, বহু অর্থ ব্যয় করে আপনারা যে আকাঙ্ক্ষিত লড়াইয়ে জয়ী হয়েছেন ডিএর ব্যাপারে, সেই লড়াই যদি আগামী দিনে জারি না থাকে তাহলে ডিএ কিন্তু আপনারা পাবেন না। ফলে সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনি কতটুকু রাস্তার মধ্যে থাকতে পারছেন ভাস্করবাবু, তার উপরেই কিন্তু নির্ভর করবে। এবং এটা আপনাকে বুঝিয়ে দিতে হবে রাজ্য সরকারের যারা শাসক ক্ষমতায় আছেন যে এই সরকারি কর্মচারীরা একটি জাল ভোটও দিতে দেবে না, এই সরকারি কর্মচারীরা একটিও মোস্তানদেরকেও অ্যালাউ করবে না বুথে। তাতে যদি আমার জীবন যায় যাবে, তাতে যদি মানে আমাকে শত্রু হয়ে যে উঠতে হয় তাহলে উঠব, এই ভাবনা যদি আপনাদের থাকে তাহলে রাজ্য সরকার একটা লেসন অবশ্যই পাবে। দেখুন, একক ক্ষমতা দিনের পর দিন আছে বলেই এত উদ্ধত যে রাজ্য সরকারের কর্মচারীদের উপর ভিত্তি করে কন্যাশ্রী, যুবশ্রী, খেলার সাথী সমস্ত প্রকল্পগুলো চলছে, যে রাজ্য সরকারের কর্মচারীর উপর ভিত্তি করে এই রাজ্যে দিনের পর দিন সরকারের যে সাফল্যের কথা তৃণমূল কংগ্রেস বলছেন, সেই সরকারি কর্মচারীদেরকে বারবার বঞ্চিত কেন করা হচ্ছে? কেন বঞ্চিত করা হচ্ছে? আপনার ভোট নেই বলে। পরিষ্কার ওদের ভাবনা চিন্তা এরকম যে এই কর্মচারীদের সংখ্যা কত, এদের ভোট দিয়ে আমার কি হবে। কিন্তু এতটুকু তো আপনি বোঝাতে পারেন যে এই সরকারি কর্মচারীরা একটিও ভুয়ো ভোট দিতে দেবে না, এই সরকারি কর্মচারীরা একটিও জাল ভোট দিতে দেবে না। এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন আপনার সহকর্মীদের নিয়ে ভাস্করবাবু, তাহলেই সরকারের কাছে বার্তা যাবে
এবং একই সাথে আপনাকে এটা বলতে চাই যে নির্বাচনের বিরাট ভূমিকার কথা কিন্তু সরকারকে বারবার স্মরণ করিয়ে আপনাদের যেমন দিতে হবে, তেমনি গণ আন্দোলনের রাস্তার জন্য রাস্তা 1 ইঞ্চিও ছাড়া কিন্তু চলবে না। দেখুন, আপনারাই তো সরকারের মুখ, আপনাদের জন্যই সরকার পরিচালিত হয়। ফলে আপনারা যদি লাগাতার স্ট্রাইক করেন, আপনারা যদি লাগাতার ধর্মঘট করেন, আপনারা যদি লাগাতার রাস্তার আন্দোলনে থাকেন, তা সরকার তো এমনি কলাপস করে। ফলে এই মানে যে কোনো দেশের গণতান্ত্রিক আন্দোলন এর সাথে কিন্তু যতই সরকার স্বৈরাচারী হোক পারে না। ফলে সুপ্রিম কোর্টের এই রায় যদি কার্যকারী করাতে হয়, তাহলে আপনার মাথায় রাখতে হবে রাজ্য সরকারের উপর কিন্তু ধারাবাহিকভাবে চাপ, রাজনৈতিক চাপ, যেটা গণ আন্দোলন বলছি, সেটা কিন্তু আপনাকে কনস্ট্যান্ট বজায় রাখতে হবে। আর প্রতিনিয়ত যে ফন্দিগুলো তৈরি হবে, আইনগত ফন্দি তৈরি করা হবে, দেরিতে দেওয়ার ফন্দি তৈরি করা হবে, ক্যালকুলেশনের নাম করে ফন্দি করা হবে, এসআইআর চলছে এই বলে অফিসার নেই, সেই বলে ফন্দি করা হবে, ইলেকশন দিন ডিক্লেয়ার হয়ে গেছে তাই আমরা এখন আর সরকারের মধ্যে নেই, আমরা এই দিয়ে দিতে পারবো না, ইত্যাদি এরকম অসংখ্য ফন্দি নানা দিক থেকে আসবে আপনাদের এই রায় যাতে কার্যকারী না হয় তার জন্য। ফন্দি ফন্দি ফন্দি, ফলে সেই ফন্দিগুলোকে বোঝা, জানা, অবজার্ভ করা এবং আইনি লড়াই যদি আবার ফার্দার শুরু হয়, সেই আইনি লড়াইয়ের মধ্যে আবার আপনাদেরকে যেতে হবে। কিন্তু গণ আন্দোলনই আমি মনে করি আপনাদের রাস্তা দেখাবে। ফলে সেই জায়গা থেকেই কিন্তু আপনাদেরকে প্রস্তুতি আমার মনে হয় নেওয়া উচিত। দ্বিতীয় যে বিষয়টা আমি বলতে চাই, আজকে বাজেট পেশ হয়েছে, বাজেটের বেকার ভাতার কথা বলা হয়েছে। বহু আগে বাম আমলে একবার 75 টাকা বেকার ভাতা দিয়ে শুরু হয়েছিল। সেই সময় আমার মনে নেই এক্স্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, কিন্তু কংগ্রেসের অবস্থান তীব্র সমালোচনামূলক ছিল। বলেছিল বামফ্রন্ট সরকার চাকরি দিতে পারছে না, বেকারদের ঘায়ে আরো নুনের ছিটা দিচ্ছে। বামফ্রন্ট সেই বেকার ভাতা বেশি দিন ধরে রাখতে পারেনি, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে, এই তৃণমূল কংগ্রেস 15 বছর শাসন ক্ষমতায় যখন ছিল, তখন রয়েছে, তারা বারবার কিন্তু বলছে যে আমরা 50% কর্মসংস্থান তৈরি করেছি, এই সময় 2 কোটি লোকের চাকরি হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বলেছে 2 কোটি লোকের চাকরি হয়েছে, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান পশ্চিমবাংলায় হয়ে গেছে, পশ্চিমবাংলায় মানে যেমন কাজের কোনো সুযোগের অভাব নেই, লক্ষ লক্ষ কোটি টাকার এখানে বিনিয়োগের প্রস্তাব এসছে, এখানে প্রতিবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে কোটি কোটি টাকার প্রস্তাবের কথা বলা হয়, বিনিয়োগের কথা বলা হয়, কারখানার কথা বলা হয়, প্রতিনিয়ত মানে শুধু মানে এই কথাগুলো বলা হয়েছে। যখনই আমরা কাউন্টার করেছি যে কারখানা নেই, তো আপনার বাড়ি বা আশপাশে যদি 10টা বাড়ি আমরা সার্ভে করি, তাহলে দেখা যাবে 10টা বাড়ির মধ্যে 7টা বাড়ির ছেলে বা মেয়ে তারা হয় ব্যাঙ্গালোরে, না হলে পুনেতে, না হলে দিল্লিতে, না হলে চেন্নাইয়ে বা বিদেশে চলে গেছে। পশ্চিমবাংলায় কাজ পাচ্ছে না জন্য তারা বাধ্য হচ্ছে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বাইরে চলে যেতে। মুখ্যমন্ত্রী কখনোই মানেননি। আজকে বাজেটের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বীকার করে নিলেন যে পশ্চিমবাংলায় কার্যত মানে কর্মহীন অবস্থার বিস্ফোরণ ঘটেছে, অর্থাৎ কাজের অভাব যে একটা বিস্ফোরণের জায়গায় তৈরি করেছে। বেকার যুবক যুবতী ঘরে ঘরে যে কথাটা আমরা বলি, আজকে বাজেটে বেকার ভাতার নাম করে অন্তত সেটা তিনি স্বীকার করে নিলেন। যদিও আমরা জানি এই মানে বাজেটে তিনি বলেছেন আগস্ট থেকে এটা কার্যকারী হবে, 1500 টাকা করে বেকারদের 5 বছরের জন্য মাত্র দেওয়া হবে। তাও আবার আগস্ট মাসে। নতুন সরকার, কে নতুন সরকার হিসেবে আসবে, তৃণমূল না অন্য কোনো রাজনৈতিক দল, আমরা কেউ কিছু জানি না। এককভাবে তৃণমূল না আলাদাভাবে তৃণমূল, বা অন্য কোনো পার্টি এককভাবে না দল মানে জোট হিসাবে, আমরা কেউ কিছু জানি না। ফলে আগস্ট মাসে মানেই হলো একটা মানে জাস্ট নির্বাচনী প্রতিশ্রুতি কেবলমাত্র। কিন্তু যে এই নির্বাচনী প্রতিশ্রুতি দিতে গিয়ে, অর্থাৎ বেকারদের ভাতা দেওয়ার নাম করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত স্বীকার করে নিলেন এ রাজ্যের কোটি কোটি বেকার, এই রাজ্যের বেকারদের যে ক্ষোভ আছে সরকারের বিরুদ্ধে, সেটা আমরা শিক্ষক আন্দোলনের সময় দেখেছি। ফলে ক্ষোভ প্রশমিত করবার চেষ্টা করছেন 1500 টাকার মানে
আশ্বাস দিয়ে 1500 টাকা মাসে দেওয়া হবে এই আশ্বাস দিয়ে তিনি ক্ষোভ বিক্ষোভ এই যুব সমাজের মধ্যে যাতে প্রশমিত হয়, তাদের সপক্ষে ভোট হয়, অর্থাৎ তৃণমূলের পক্ষে যাতে যুবকরা ভোট দেয়, সেই রকম একটা ভাবনা থেকেই কিন্তু তিনি 1500 টাকার গাজর ঝুলিয়ে দিয়েছেন বেকারদের সামনে। প্রশ্নটা হচ্ছে, সত্যি কি এই মাত্র 5 বছরের জীবন যৌবন চলবে? একটা ছেলে যদি 5 বছর 1500 প্রতি মাসে 1500 টাকা দেয় পায়, তা দিয়ে তার স্বপ্ন পূরণ হবে? তা দিয়ে তার পরিবার পরিজন চলবে? তা দিয়ে তার বিবাহ, তার জীবনসাথী তা নিয়ে বা সন্তান সন্ততি করে একটা সংসার গড়ে তুলতে পারবে? কোন স্বপ্ন দেখছে আমাদের? আমরা যখন পড়াশোনা করেছি আমরা স্বপ্ন দেখেছি একটা চাকরি পাবো। আমরা স্বপ্ন দেখেছি যে কৃষক পরিবারের থেকে আমি একটা হয়তো শিক্ষক হব বা অধ্যাপক হব বা একটা সরকারি চাকরি পাবো। আর আপনি স্বপ্ন দেখাচ্ছেন বেকার থাকবে এবং 1500 টাকা পাবে, বা চপ শিল্পের স্বপ্ন দেখাচ্ছেন, মুড়ি ভাজার স্বপ্ন দেখাচ্ছেন, ঝালমুড়ির বিক্রেতার কথা বলছেন। কোন স্বপ্ন আপনি দেখাচ্ছেন আপনি বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়? আজকে বাজেটে বেকারদের ভাতা দেওয়া কথা ঘোষণা করে আপনি স্বীকার করে নিলেন যে এই পশ্চিমবাংলাতে চাকরির ভয়ঙ্কর অভাব আছে, ঘরে ঘরে বেকারদের অভাব, বেকাররা রয়েছেন, চাকরির অভাবে বেকারদেরকে বাইরের রাজ্যে যেতে হচ্ছে, বৃদ্ধ বাবা মামারা এখানে পড়ে থাকছেন। দুর্ভাগ্যের দুর্ভাগ্যের বাঙালিকে ভাতা দিয়েছেন বটে, বাঙালিকে কিন্তু মানে কাঙাল তৈরি করেছেন। সবচেয়ে মজুরির দাম এখানেই কম। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন জানেন, এখানে যারা কাজের পরিচায়িকা অর্থাৎ বাড়িতে বাড়িতে কাজ করে 2000 2500 টাকা পায়, আর ব্যাঙ্গালোরে একটা বাড়িতে কাজ করলে তারা 5000 7000 10,000 টাকা করে পায়। এখানে রান্না করলে সর্বসাকুল্যে 3000 টাকা পায়, আর ব্যাঙ্গালোরে একটা বাড়িতে রান্না করলে সেখানে 15,000 20,000 টাকা দেওয়া হয়। এখানে একজন গাড়ি চালক মাসে 13-14 হাজার টাকা পায়, ব্যাঙ্গালোরে একজন গাড়ি চালক 30,000 40,000 টাকা পায়। তফাৎ বিরাট। এখানে একজন শ্রমিক কাজ করলে 250-300 টাকা পায়, আর কেরালাতে একটা শ্রমিক কাজ করলে 1200 থেকে 1500 টাকা পায়, দিল্লিতে 1200 থেকে 1500 টাকা পায়, গুজরাটে 1200 থেকে 1500 টাকা পায়। তাই তো মুর্শিদাবাদ মালদার থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে। কোন বাংলাটাকে রাখলেন? কোন বাংলাটাকে রাখলেন? ক্ষমতা তো দীর্ঘদিন ধরে শাসন করছেন। এত কাঙাল বাংলা কি ছিল? এত সম্পদহীন বাংলা কি সত্যি কখনো ছিল? দীর্ঘ শাসন আপনি করতে পারেন, কিন্তু সুশাসন করতে পারেননি, যার জন্যই আজকে আপনাকে বেকার ভাতার মতন প্রতিশ্রুতি দিতে হচ্ছে।